সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে, তবে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দাবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ ভেঙে যাওয়ায় ওই এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় 4টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সহ 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষ গবাদি পশু নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের খোঁজে সরে যেতে শুরু করেছেন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিতে দুপুরের পর মুন্সিগঞ্জের মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিকেলে সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন দেশটির কর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে আজ বিকেলেই সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার দুপুরের পর ঢাকায় ফেরার কথা রয়েছে সরকার প্রধানের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানতে প্রথমেই যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন, কথা বলছি তার সাথে। শাওন, গেল কয়েকদিন ধরে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচের মূল্য ঊর্ধ্বমুখী ছিল। আজ দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারজানা, আমরা যেটি দেখছি যে গত দুদিন যাবৎ পেঁয়াজের দামটির আবার বেশ ঊর্ধ্বমুখী। গত বেশ কয়েকদিন আসলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণেই মূলত এমনটি হচ্ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। আমরা যেটি দেখছি খুচরা বাজারে আজ প্রতি কেজি পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটি বিশেষ করে পাবনার যেই পেঁয়াজটি সেটি 110 টাকায় কেজি বিক্রি হচ্ছে। আর ফরিদপুর অঞ্চলের যেই পেঁয়াজটি সেটি 100 টাকা বা 105 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখছি। তো খুচরা বিক্রেতারা আসলে বলছেন যে পাইকারি বাজারে দাম বেড়েছে, সেজন্য তাদের কেনা যেভাবে বেশি দামে পড়ছে তারা সেভাবেই বেশি দামে বিক্রি করছেন। তো আমরা এই মুহূর্তে কারণ বাজারের পাইকারি বাজারে আসছি। আমরা যেটি দেখছি যে আসলে অন্যান্য সময়ে এই পাইকারি বাজারে যেই পরিমাণ পেঁয়াজ থাকে, সরবরাহ থাকে, আজকে আমরা দেখছি যে কিছুটা কম। সেক্ষেত্রে পাইকাররা আমাদের যেটি জানিয়েছেন যে সকাল থেকেই আসলে অনেক বেচা কেনা হচ্ছে পেঁয়াজের। তো বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকার যেই খুচরা ব্যবসায়ীরা তারা এখানে আসছেন, এসে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন। তো তারা যেটি বলছে যে ঢাকার বাইরের যে মোকাম বা আড়তগুলো থেকে মূলত পেঁয়াজ আসে ঢাকায়, তো সেই আড়তগুলো থেকেই পেঁয়াজ কম আসছেন, ব্যাপারীরা কম পেঁয়াজ নিয়ে আসছেন বা কম পাঠাচ্ছেন। এই জন্য তারা বলছে যে প্রাথমিকভাবে বৃষ্টি এবং ভারতের বাজারেও আসলে পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী এবং 40% শুল্ক দিতে হয় পেঁয়াজ আনতে, সেটির দামও বেশি পড়ে যায়। তো সব মিলেই আসলে পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বমুখী। এবং আপনি শুরুতে বলছিলেন যে কাঁচামরিচের দামটাও আমরা দেখছি যে বৃষ্টির কারণে 250 টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমে এসেছে, 140 টাকা বাদামি রঙের ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে। তো এই ছিল ফারজানা মোটামুটি সবশেষ খবর। আমরা জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে পেঁয়াজের দাম নিয়ে আরও জানতে যাচ্ছি ফরিদপুরে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, দাম নিয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা কি বলছেন? ফারজানা, ফরিদপুর পেঁয়াজের জেলা হিসেবে কিন্তু সবসময় খ্যাত। সেই পেঁয়াজের জেলা ফরিদপুরে কিন্তু দাম হু হু করে বাড়তে শুরু করেছে।
আমরা পেঁয়াজের বাজারে আজকে সকাল থেকেই ঘুরতে শুরু করেছি। সেখানে আমরা দেখেছি যে যারা পাইকারি দাররা রয়েছেন, তারা প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায় থেকে ৯০ থেকে ৯১ টাকা দরে পেঁয়াজ কিনছেন এবং সেই পেঁয়াজটা তারা খুচরা বিক্রেতাদের কাছে ৯৫ টাকা দরে বিক্রি করছেন এবং সেই পেঁয়াজ কিন্তু খুচরা বিক্রেতারা সেটা ভোক্তা পর্যায়ে ১০০ থেকে ১০০-র উপরে তারা বিক্রি করছেন বলেই আমরা দেখেছি। গতকালকের যে পেঁয়াজের বাজার, সেখান থেকে কিন্তু ৫ টাকা বেশি বেড়েছে আজকের একদিনের ব্যবধানে। গত ৭ দিনের চিত্রে যদি বলি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা ৭৫ থেকে ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও গত ৭ দিনের ব্যবধানে কিন্তু ১০০ কিংবা ১০০ টাকার বেশি দরে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে এমনিতেই শাকসবজির দাম সবকিছুতেই বেশি, সেক্ষেত্রে যদি পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করে, আলাদা একটা চিন্তার ভাঁজ তাদের কপালে পড়ছে। এবং পাইকাররা যা বলছেন যে আসলে পেঁয়াজের যে দাম সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়া শুরু করছে। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যে যাতে সামনের দিনগুলোতে পেঁয়াজের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে সরকার যেন কার্যকরী ভূমিকা নেয় বিদেশ থেকে আমদানি সহ বিভিন্ন ভাবে। তো ফারজানা, এই ছিল আমার কাছে থেকে ফরিদপুর থেকে সর্বশেষ পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ চিত্র। জি ফারজানা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হবারও পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে। এ সময় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যা থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে। এখন যাচ্ছি মাওয়া প্রান্তে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, সুধী সমাবেশে প্রধানমন্ত্রী কখন পৌঁছবেন আর প্রস্তুতি কেমন দেখছেন এই সমাবেশের? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ৪টার সময় এই ভেন্যুতে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা সাধারণত বাংলাদেশে যেরকম দেখি যে কোনো একটি সরকারি প্রকল্প, বৃহৎ প্রকল্পগুলো যখন উদ্বোধন করা হয় তখন হয়তো এটি ঘটা করে উদ্বোধন করা হয়, কিন্তু এক্ষেত্রে একটি ব্যতিক্রম এই প্রকল্প, যেটি মূল কাজটি কিন্তু পদ্মা সেতু, যেটির যান চলাচল শুরু হয়েছিল 2022 সালের 26 জুন। 25 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। পরবর্তী গত বছরই কিন্তু 2023 সালে এটি রেল চলাচলও শুরু হয়। তো কিন্তু এই পুরো প্রকল্পের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে এই গত 30 জুন। তো সেই প্রকল্পের সমাপ্তি হিসেবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এর আগে আমরা এটি তেমনটি আমার মনে পড়ে না যে এরকম কোনো প্রকল্পের ক্ষেত্রে হয়েছে যে প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটির কারণ হয়তোবা এরকম যে বাংলাদেশের এই পদ্মা সেতু প্রকল্প, যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং চ্যালেঞ্জিং প্রকল্প ছিল, সেটি আর্থিক দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক এবং কারিগরি দিক থেকে হোক, সব দিক থেকেই, তিনটি দিক থেকেই চ্যালেঞ্জিং একটি প্রকল্প ছিল। যেই প্রকল্পটি সফলভাবে এই সরকারের নেতৃত্বে সেটি শেষ হলো। এজন্যই কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এবং আপনি জানেন যে এই পদ্মা সেতু প্রকল্পে প্রথমে বিশ্বব্যাংকের অর্থায়ন করেছিল, তারা নিশ্চিত করেছিল, কিন্তু তারপরে দুর্নীতির অভিযোগ তুলে তারা কিন্তু সেই প্রকল্পটি বাতিল করে দেয় 2012 সালে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 2015 সালের 12ই ডিসেম্বর এই প্রকল্পের বা পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। এবং তিনি এর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে বৈদেশিক অর্থায়ন থাকুক বা না থাকুক, বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়ন করবে। এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়। এবং এই আপনি জানেন যে এই পদ্মা সেতু চালুর ফলে কিন্তু দক্ষিণাঞ্চলের 21টি জেলার যে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ বলেন, সব দিক থেকে কিন্তু বাংলাদেশের একটি বিশাল প্রভূত একটি উন্নতি হয়েছে। এবং দক্ষিণবঙ্গের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি বাস্তবায়িত হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, বিকেল 4টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, তখন আপনাদেরকে আমরা বাকিটুকু জানাতে পারবো।
বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। গত 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে অন্তত 20 টাকা। রাজধানীতে 1 কেজি পেঁয়াজের দাম এখন 100 থেকে 110 টাকা। আড়তদাররা বলছেন দেশের বিভিন্ন স্থানে মোকামগুলোতেই পেঁয়াজের সরবরাহ ও মজুদ কমে গেছে, তাই দাম বাড়ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়েছে বেশি, তাই লোকসানের ভয়ে আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। হাসানুল শাওনের রিপোর্ট। এবছর ফেব্রুয়ারি মাসে মৌসুমের শুরুতে ঢাকায় নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা দরে। তবে কোরবানি ঈদের সময় বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল 80 থেকে 90 টাকা। হঠাৎই বাজারে আবার বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে ফরিদপুর অঞ্চলের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর পাবনা অঞ্চলের পেঁয়াজের কেজি এখন 110 টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম বেশি, ভোক্তাদের তো একটু কষ্টই হচ্ছে। এই দ্রব্যমূল্যের এই অনুযায়ী তো আমাদের বেতন বাড়ে নাই। পেঁয়াজের দামটা তো আগে কম ছিল, এখন অতিরিক্ত বেড়ে গেছে। যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন ঢাকার আড়তগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী পেঁয়াজ, দামও বাড়তি। আমদানি কম, তাই একটু দাম বাড়ছে। লাভ করতেছে পাইকারি আলাদা, ওই যে দিন গেলে বাড়তেছে, ওরা মজুত করে রেখে ওরা পরের দিনের দামে মানে বিক্রি করতেছে। আড়তদাররা জানান পাবনা, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানের আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহই কমে গেছে। বিভিন্ন মোকাম থেকে আমদানিটা কম হইতেছে, এই কারণে দামটা বেশি হইতেছে। এভাবে চলতেছে। কারণ হচ্ছে গিয়া যখন এলসিটা বন্ধ ছিল তখন দেশি পেঁয়াজটা বেশি পরিমাণ খরচ হয়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ টন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। তারপরেও একটা বড় অংশ নষ্ট হওয়াতে ঘাটতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের শর্ট বিদায় দেখা গেছে আস্তে আস্তে কেন জানি বাজার বাইরে দিতেছে। আমার ইন্ডিয়ানে আসার কথা, ইন্ডিয়ানের বাজার বাড়তি, ওইটা হুন্না দেখা গেছে মনে করেন আরো বাড়তি। ঘাটতি পূরণে আমদানি করতে হয় পেঁয়াজ। সেক্ষেত্রে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও 40% শুল্ক আরোপ করে। এছাড়া দেশটির অভ্যন্তরেও পেঁয়াজের দাম বাড়তি, তাই এখন ভারত থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় রপ্তানি র্যাপেড যে রেট $550, পাশাপাশি রপ্তানি যে শুল্ক 40% আরোপ করেছে। এই দুটি কারণেই এই পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আর যদি এটা প্রত্যাহার না করে, এখনো ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা হচ্ছে, পেঁয়াজ উঠতেছে না, পেঁয়াজের সংকট তাদেরই তৈরি হবে। এই বাজার মূল্যটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। সব মিলে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি দাঁড়াচ্ছে, যাতে সামনের দিনে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আবারও 200 টাকা ছাড়ালো কাঁচা মরিচের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। উত্তাপ ছড়াচ্ছে সবজি, 50 টাকার নিচে নেই সবজি। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। মেসবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে বেড়েই চলছে কাঁচা মরিচের ঝাঁজ। 3 কেজি চালের দামে মিলছে 1 কেজি কাঁচামরিচ। মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা পর্যন্ত। বাড়তি এই দামের বাজারে এসে এই দিনমজুরের স্ত্রী তাই তো দাম দর না করেই 20 টাকার কাঁচামরিচ আর 30 টাকার মূলা শাক কিনেই ছুটছেন বাড়িতে। কেজি জিজ্ঞেস করিনি, কাঁচামরিচের দাম বেশি লেগে 20 টাকা নিচ্ছি। কয়দিন? 2 দিন যাইব। বিক্রেতারা বলছেন টানা বর্ষার কারণে সরবরাহ কম, যার কারণে বাড়ছে দাম। বৃষ্টি কমে গেলে মরিচ বেশি আইলে দাম কমবে, যদি মরিচ বাজার বেশি থাকে দাম তো কমবে। নিরুপায় ভোক্তারা যেন জিম্মি। একটা সংসারে 3 বেলা যারা ছোটখাটো 1 কেজি কাঁচামরিচের দাম দিয়ে তারা সারাদিন এমনি চলতে পারে। আগে তো কত 60 টাকা, 70 টাকা বা 80 টাকা, 60 থেকে 80, এখন 200 টাকা কেজি, ডাবল সেঞ্চুরি। শাকসবজির বাজারও ঊর্ধ্বমুখী। পুঁইশাকের আটি বিক্রি হচ্ছে 30 টাকা। সবজিতেও নেই স্বস্তি। কাঁচা বাজার অবস্থা খুবই ঊর্ধ্বগামী। যেগুলো ছিল 30 টাকা সেগুলো 50 টাকা, যেটা 50 টাকা ছিল সেটা 120 টাকা। এই অবস্থার মধ্যে আমরা দিনানিপাত করতেছি। বাজার করতে গেলে কান্না আসে, বাজার করতে গেলে কান্না আসে, গলার পানি শুকিয়ে যায়। যে কি একটা অবস্থা, যে দাম 500-1000 টাকায় বাজার করলে কিছু হয় না, কিন্তু ডেলি তো আর 1000 টাকা ইনকাম নেই। আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টি তো, এই দাম বেশি। মনে করেন যেমন সিজনকে আমরা কিনে আনছি হলো 60 টাকা, আমরা 70 টাকা বেচতেছি। এবার আমাদের কিনে হলো 40 টাকা, আমরা 50 টাকা বিক্রি করছি, আমাদের 5 টাকা লাভ। ঠিক আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম ও গরুর মাংস।
তবে আরও কিছুটা বেড়েছে মাছের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলে অস্ত্র ও সৈন্য নাকি পণ্য যাবে তা মানুষ জানে না। জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, নত জানতার কারণে ভারত যা যা চেয়েছে সরকার সবকিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে পানির ন্যায্য হিস্সা আদায় কিংবা সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো সুরাহা করেনি। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসে বেনজির মতিউরদের মতো দুর্নীতিবাজদের লালন করেছে নিজেদের ক্ষমতা টেকাতে। শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের প্রতি সমর্থন জানায় গণতন্ত্র মঞ্চ। যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 20 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা নির্ধারণের সঠিক কারণ জানেন না কেউ। ইজারাদার বলছেন, আগের তুলনায় শুক্রবার ছুটির দিনে কমেছে দর্শনার্থীর সংখ্যা। আবার যারা এসেছেন তারাও বলছেন, সেবার মান এখনো নিচের দিকেই। 5 গুণ দাম বাড়া অযৌক্তিক বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রীও। আর এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই বলছেন নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে সবুজের সমারোহ। 208 একর জায়গায় প্রায় 800 প্রজাতির গাছের ছায়ায় প্রশান্তির নিঃশ্বাস পান মানুষ। ইট পাথরের ঢাকায় এক টুকরো সবুজ দেখতেও এখন গুনতে হবে 100 টাকা। 20 টাকা থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 100 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে নিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবাক করেছে মন্ত্রীকেও। এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। দর্শনীয় স্থানটিতে প্রবেশ মূল্য বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন মূলত শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিনেও তাই তেমন ভিড় নেই বোটানিক্যাল গার্ডেনে। দখল দূষণের এ ঢাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা হাতে গোনা 2-1টি, যার মধ্যে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন অন্যতম। তবে প্রবেশ মূল্য 20 টাকা থেকে 5 গুণ বাড়িয়ে 100 টাকা করায় ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা পুনর্বিবেচনা করার দাবি করছেন। একবার অযৌক্তিক, ভিতরে আগে যা ছিল তাই, এমন তো না যে ইনভেস্ট করছে এই জন্য বাড়াইছে, তাও কিন্তু না। না, এটা তো কোনো যুক্তির ভিত্তি পড়ে না। যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি, একটু অবসর সময় থাকলে এখন তো করতে 100 টাকা অতিরিক্ত হয়ে গেছে আমাদের, আমরা তো স্টুডেন্ট মানুষ। ইজারাদাররাও বলছেন, এমন সিদ্ধান্তে তাদের উপরেও চাপ বেড়েছে। আমাদের তো এখানে হাত নাই, সরকার এই বনুর ব্যাপার, কিছু লোক কম আসবে, আমরা ওইটা বুঝে টেন্ডারটা নিচ্ছি। সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন নগরবিদরা। তারা বলছেন, রাজস্ব আহরণের ক্ষেত্র হতে পারে না বোটানিক্যাল গার্ডেন। আমি প্রথমে হতবাকই হয়েছি, বিশেষ করে এই পার্ক, প্লেগ্রাউন্ড, এগুলো কোনোভাবেই রাজস্ব আদায়ের কোনো ক্ষেত্র হতে পারে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে 5টা ইকো পার্ক এবং উদ্যানের টাকা বাড়ানো হলো, এই ধরনের সিদ্ধান্ত আসলে কোন উর্বর মস্তিষ্ক থেকে আসে, সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন। নগরীর অন্যতম ফুসফুস হিসেবে পরিচিত এই উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত সমন্বয়ের দাবিও জানান তারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় সুধী সমাবেশ স্থলে গিয়ে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। অনুষ্ঠান স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেতু বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন। এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। অনুষ্ঠানে জানানো হয়, পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকা, আর 32,000 কোটি টাকার মোট বাজেটের মধ্যে 1,035 কোটি টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মুন্সিগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। একই সাথে এর পরপরই ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হবে। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি, বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক, অফিসার এবং মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার, নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে। বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে, তাদেরও লাশ এখনো স্বজনরা কেঁদে লাশ গুম হয়ে গেছে, খুঁজে পায় না। তাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি। সেই দরিদ্র আরো দরিদ্র হয়েছে। দেশের মানুষ পেটে ভাত নেই, পরনে ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হয়, রোগী চিকিৎসা নেই, শিক্ষা নেই, যোগাযোগের কোনো উন্নতি নেই। এই অবস্থাই তো ছিল। সেই বাংলাদেশের পরিবর্তন আনা, সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল। যখন ক্ষমতায় ছিলাম না, বিদেশে গেছি, বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ? জিজ্ঞেস করতো এই দেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে। ভিক্ষুকের জাতি, মিসকিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, ব্যথার ছিল। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না। এটা কি ধরনের বাংলাদেশ? বাবা মা ভাই সব হারালাম, আমরা 2 বোন বিদেশে, আসতে পারিনি, তখন আমাদের আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল। নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমার ছোট শিশু সন্তান, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, মাতৃস্নেহ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে। আমি কোথায় ফিরে এসেছিলাম? আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, হত্যার আমি মামলা করতে পারবো না। কেন? ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতায় বসানো হয়েছে। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা করেছিলেন, যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের, নির্যাতনের শিকার হতে হয়েছিল। গ্রামীণ ব্যাংকের এমডি পদে কি মধু ছিল তা পাওনার দাবিতে শ্রমিকদের মামলার অডিট রিপোর্ট দেখলেই বোঝা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্প সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন যে ঝড় ঝঞ্ঝা পেরিয়ে এই সেতু নির্মাণ করা হয়েছে তা টাকার অঙ্কে পরিমাপ করা যায় না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। আগে যারা খবরদারি করত পদ্মা সেতু হবার পর তারা সমীহের চোখে দেখে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজু আহমেদের ক্যামেরায় নজরানা চৌধুরীর রিপোর্ট। উপস্থিত আছেন বা যারা উপস্থিত নেই, আমি তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
সরকারি কোনো প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে সাধারণত কোনো আনুষ্ঠানিকতা করা হয় না, কিন্তু পদ্মা সেতু প্রকল্পের কাজ গত 30 জুন শেষ হয়ে যাওয়ার 5 দিনের মাথায় প্রকল্প সমাপনী অনুষ্ঠানের এই আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু নির্মাণের বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে গিয়ে এর পেছনে যাদের ত্যাগ তিতিক্ষা পরিশ্রম গেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত, বাংলাদেশের মানুষ এখন গর্ব করে আন্তর্জাতিকভাবে বুক ফুলিয়ে চলতে পারে। পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। জানান একটি ব্যাংকের এমডি পদের জন্য এই প্রকল্প থেকে বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছিল। একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না। যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। 32,000 কোটি টাকার এই প্রকল্পে শেষ পর্যন্ত ব্যয় হলো 30,770 কোটি টাকা। প্রকল্প থেকে সরকারি কোষাগারে ফেরত গেছে 1035 কোটি। পদ্মা সেতু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ ও এ নিয়ে আর্থিক সমস্যা এবং সবশেষ কারিগরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে সরকারকে। এসব পেরিয়েই প্রমত্তা পদ্মার বুকে সগর্বে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু, বাংলাদেশের সামনের দিকের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, পদ্মা সেতু এলাকা, মাওয়া, মুন্সিগঞ্জ। দিল্লির অনাপত্তিপত্র নিয়েই চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে যাওয়ার জন্য তাকে অনুমতি নিতে হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এমন অভিযোগ করেছেন। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের আপত্তি নেই। ভারতের অনুমতি নিয়েই চীনে যাওয়া লজ্জাজনক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। আওয়ামী লীগের মন্ত্রীরাই বলছেন যে শেখ হাসিনা চীনে যাচ্ছেন, এতে ভারতের কোনো আপত্তি নাই। কোথায় স্বাধীনতা? আজকে ভারতের অনুমতি নিয়ে, ভারতের অনাপত্তি সার্টিফিকেট নিয়ে শেখ হাসিনাকে চীনের কাছে যেতে হয়, এই লজ্জা। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয় ব্রিটেনের লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক চিঠিতে অভিনন্দন জানান তিনি। কেয়ার স্টারমারের নেতৃত্বে ব্রিটেন আরও এগিয়ে যাবে উল্লেখ করে তার মেয়াদে বাংলাদেশের সাথে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ জানান শেখ হাসিনা। গণতন্ত্রের বিকাশ এবং অসাম্প্রদায়িক চেতনার চর্চায় দুই দেশ আগের মতোই একসাথে কাজ করবে বলে চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে সামনের দিনে অর্থনীতি, রাজনীতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ অভিন্ন লক্ষ্য পূরণে একসাথে কাজ করবে বলে জানান শেখ হাসিনা। একই সাথে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং দেশটির জনগণের সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কে কোন আন্নের লাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম
আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা এরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হারলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া হইসার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হাইল, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।